আপনাদের হাতের কাছেও কি এই ধরনের পুরনো গ্রেটার আছে, তাহলে আর বাসন রাখার জন্য স্ট্যান্ড কিনতে হবে না। একটি গ্রেটারের সাহায্যেই আপনারা অর্ধেক বাসন রাখতে পারবেন। জল লেগেছে, ঘড়ি চলা বন্ধ হয়ে গেছে, ভাবছেন পুরনো ঘড়ি ফেলে দেবেন, তাহলে অবশ্যই ভিডিওটা একবার দেখে নিন। কম বেশি আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু শাড়ি পরে থাকি, কিন্তু আমরা শাড়ির সঙ্গে যে সায়াটা পরি, অনেক সময় কি হয় দেখা যায় সায়ার একদিকে দড়ি আমাদের ভেতরে ঢুকে যায় আর বারবার আমাদের দড়ি ঠিক করতে লাগে। এরকম সমস্যা কিন্তু আমাদের হয়েই থাকে বন্ধুরা, কম বেশি প্রত্যেকেরই মধ্যে। তাই এরকম যদি সমস্যা আপনাদের ক্ষেত্রেও হয়, ছোট্ট এই টিপসটি ফলো করবেন, যেটা আমিও অ্যাপ্লাই করি। এতে বারবার সায়াতে দড়ি পরানোর যে ঝামেলা, সেটা কিন্তু আর থাকবে না। এর জন্য কি করতে হবে, সবার প্রথমে সায়ার দড়িটাকে আপনারা সমান করে নিন, মানে দুটো পাশ যেন সমান হয়। আমি এখানে নিয়ে নিয়েছি সুতো। সমান করে নেওয়ার পর এই দেখুন, যে কোনো এক পাশের কর্নারে দড়ির সঙ্গে সায়ার কাপড়টাকে আমাদের সেলাই করে নিতে হবে। অনেকটা সেলাই করার প্রয়োজন নেই, একটা দুটো ফোড় দিলেই হয়ে যাবে। এতে দেখবেন দড়ির সঙ্গে সায়ার কাপড়টা একেবারে সেলাই হয়ে গেলে কোনোভাবে যদি দড়ি একদিকে টান লাগে, কখনোই সায়ার দড়ি আর ভেতরে ঢুকবে না। এটা শুধু সায়ার দড়ির ক্ষেত্রে নয়, বাচ্চাদের প্যান্টও দেখবেন বারবার দড়ি খুলে যায়। বাচ্চাদের প্যান্টের ক্ষেত্রেও এই টিপসটি আপনারা ফলো করতে পারেন বন্ধুরা। এতে বারবার দড়ি পরানোর যে ঝামেলা, আর সেই ঝামেলা আপনাদের পোহাতে হবে না। এই দেখুন, আমি একদিকে দড়ি ধরে টানছি, কোনোভাবে আর একদিকে দড়ি কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে না। আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না। আপনারা কখনো এইভাবে লেবু ভাতের মধ্যে ব্যবহার করেছেন? কেন আমরা লেবু ভাতের মধ্যে ব্যবহার করব, চলুন দেখে নিই। আমরা ভাত কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। আমরা চাই আমাদের ভাতটা যেন ভালো হোক, সুগন্ধিত হোক। তাই আপনারা একটি গন্ধরাজ লেবু নিয়ে নিন। গন্ধরাজ লেবু যদি না থাকে, নর্মাল লেবু, আপনারা লেবুর যে ওপরের পাতলা সবুজ অংশটা থাকে, শুধু সেটাই গ্রেটারের সাহায্যে আপনারা এইভাবে গ্রেট করে কিছুটা অংশ দিয়ে দিন। যখন ভাতটা ফুটে উঠবে, তখন আপনারা দেওয়ার পর ভালো করে ভাতটাকে এইভাবে লেবুর সেই সবুজ অংশটা দিয়ে মিশিয়ে নিন। এতে আপনাদের চাল যেমনই হোক, রেশনের চাল বা মোটা চাল, ভাত কিন্তু খেতে ভালো লাগবে, সুগন্ধিত হবে। কাঁচি আমরা তো কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা, কোনো কিছু কাটার জন্য। অনেক সময় কি হয়, আমরা যে কাঁচি ব্যবহার করি, দেখা যায় কাঁচির ধার হয়তো চলে যায়, বা আমরা কোনো কিছু যখন কাটতে যাই, কাটতে চায় না কোনো কিছু। তাই আমাদের বাড়িতে যে পুড়ে গেলে বাসন পরিষ্কার করার জন্য স্টিলের যে কসবাইট হয়, সেটা নিয়ে নিন। সেটার সাহায্যে কাঁচিটাকে আপনারা এইভাবে কাটতে থাকুন, কোনো কিছু যেরকম কাটি সেই রকমভাবে। এতে দেখবেন যে কাঁচির আপনাদের ধার চলে গেছিলো, সেই ধার কিন্তু ফিরে আসবে খুব সুন্দরভাবে। আর কাঁচি দোকানে গিয়ে আর ধার দেওয়ার প্রয়োজন পড়বে না, কাঁচির জংও চলে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। অনেক সময় কি হয়, আমরা মাছ তো কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আর যখন বাজার থেকে মাছ কিনে আনি, তারপর সেই মাছটাকে ভালো করে জল দিয়ে বারবার ধুতে থাকি। অনেক সময় আমাদের হাতে সময় একেবারেই থাকে না, দেখা যায় যে মাছটাকে বারবার আমরা ধুই, তারপরেও মাছ থেকে ভীষণ একটা আষ্টে গন্ধ আর জল বের হতে থাকে, লাল জল। এর ফলে অনেকটা সময় লেগে যায়। তাই একটি কাজ করবেন, মাছের মধ্যে আপনারা ভালো করে নুন এইভাবে মেখে নিন। নুন মেখে আপনারা সঙ্গে সঙ্গেই মাছটাকে এক দুবার ধুলেই দেখবেন মাছের থেকে আর আপনাদের লাল জল বের হচ্ছে না, আর মাছ থেকে আষ্টে গন্ধও চলে যাবে। জল দিয়ে আমি এবার একবার ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ফ্রেশ হয়েছে। আরও একটি টিপস শেয়ার করব, আমরা মহিলারা যখন মাছ মাংস ধুই, হাত থেকে আষ্টে গন্ধ বের হয় আমাদের প্রত্যেকেরই। বারবার দেখুন, সাবান দিয়ে হাত ধুলে, বাসন মাজার সময়, সবজি কাটার সময় সাবান দিয়ে যদি বারবার হাত ধুই, হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, হাতের স্কিন ক্ষতি হয় সাবানের ক্ষারের কারণে। চা আমরা কম বেশি প্রত্যেকেই খাই, আমি বলছি না বাসি চা পাতা নিতে। চা খাওয়ার পর যে চা পাতাটা ফেলে দেন, সেই চা পাতাটা আপনারা দিয়ে হাতটা ধুয়ে নিন, হাত নরম কোমল থাকবে, আষ্টে গন্ধও চলে যাবে। ডিম তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা।
কিন্তু আপনারা ছোট্ট এই কাজটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ ডিম। এবার আমরা কি করব, বাজার থেকে যখনই আমরা ডিম আনি, ডিম এনেই সঙ্গে সঙ্গে সেদ্ধ বসিয়ে দিই। সব সময় কিন্তু ডিম আমরা অমলেট করে রান্না করি না, কিন্তু দেখা যায় ডিমটা সেদ্ধ করতে দিলে গ্যাস তো খরচ করে ডিম সেদ্ধ করি, তারপর ডিমটা দেখা যায় যে পচা বেরায়। তাই একটি পাত্রের মধ্যে জল নিয়ে ডিমটাকে আপনারা এইভাবে জলের মধ্যে দিয়ে দিন, কারণ গরমকালে ডিম বেশি পচে যায়। ডিমগুলো যদি জলের ওপর ভেসে ওঠে তাহলে বুঝবেন ডিমটা নষ্ট, আর যদি ডুবে যায় বুঝবেন ডিমটা ভালো আছে। এইভাবে পরীক্ষা করে দেখে নিতে পারেন রান্না করার আগে। আমরা প্রত্যেকেই মশলা করার জন্য মিক্সার জার ব্যবহার করি। মিক্সার জারে মশলা করলে তারপর ধুয়ে সেটাকে আমরা উপুর করে রেখে দিই। আর আমরা যখন মিক্সার জারটা উপুর করে রেখে দিই কোনোভাবেই হাওয়া বাতাস ভেতর দিয়ে ঢুকতে পারে না, যার কারণে মিক্সার জারের ব্লেডটায় জং ধরে যায়, খুব তাড়াতাড়ি ব্লেডটার ধার চলে যায়। আবার কিছুদিন পর আমাদের ব্লেডটা চেঞ্জ করতে লাগে, অনেকটা টাকা পয়সাই খরচা হয়। রান্না আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি। রান্না করার পর যখন রান্না শেষ হয়ে যায় গ্যাসের বার্নারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তাই আপনারা কি করবেন, মিক্সার জারটাকে গ্যাসের গরম বার্নারের ওপর রেখে দিন, জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এমনকি মিক্সার জারের ভেতরে জল না থাকলে ব্লেডটা জং ধরবে না, ব্লেডের ধারও ঠিক থাকবে। আর একটি মিক্সার জার আপনারা কিন্তু অনেক দিন কি অনেক বছর ব্যবহার করতে পারবেন, এটা নষ্ট হবে না। ভালো লাগলে আইডিয়াটি অ্যাপ্লাই করতে ভুলবেন না বন্ধুরা আপনারাও। দেশলাই কাঠি আমরা তো কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় দেশলাই কাঠি আমরা রেখে দিই এইভাবে, আর এই কাঠিগুলো না নরম হয়ে যায়, আর কাঠিগুলো নরম হয়ে গেলে জ্বলতে চায় না। যখন জ্বালাতে চাই বারুদ থেকে কাঠিগুলো খুলে যায়, মানে বারুদের অংশটা নরম হয়ে যায়, এর ফলে আমাদের দেশলাই কাঠিটাই পুরোটাই নষ্ট হয়ে যায়। তাই এর জন্য আপনারা যে কাজটি করবেন, এই দেখুন এই দেশলাই কাঠিটা অনেক দিন পর্যন্ত এইভাবে ছিল, যার কারণে এরকম বারুদের অংশটা নরম হয়ে গেছে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কৌটো থাকেই, দেখা যায় কৌটোগুলোকে কোনো কাজেই ব্যবহার করি না, তাই কৌটোগুলো ঢাকনাটা টাইটভাবে লাগানো যায়, হাওয়া বাতাস ঢুকবে না। এইভাবে কৌটোর মধ্যে আপনারা কাঠিগুলো রাখুন। আর দেশলাই কাঠিতে আগুন ধরানোর জন্য যে কাঠির বক্সের গায়ে বারুদের জায়গাটা রয়েছে, এটাকে আমি দেখুন এইভাবে কেটে নিচ্ছি। এবার যে ঢাকনাটা আছে, ঢাকনাটায় আমি এইভাবে কি করব, ভেতরের দিকটায় এইভাবে দেখুন সেলুটেপের সাহায্যে দু সাইডেই আমি বারুদের জায়গাটাকে এইভাবে আটকে নেব। দু সাইডেই আমি সামান্য পরিমাণ একটু সেলুটেপ দিয়ে এইভাবে বারুদের জায়গাটাকে আমি টাইট করে এটাকে আটকে নিচ্ছি। তারপর আমরা যদি দেশলাই কাঠিগুলোকে আটকে নিয়ে 1 বছরও রেখে দিই, একটি দেশলাই কাঠিও নষ্ট হবে না, কারণ এর মধ্যে কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকতে পারবে না। যখন আমাদের প্রয়োজন কাঠি নিয়ে আমরা এইভাবে কিন্তু আগুনও জ্বালাতে পারবো। তাই এই টিপসটি ফলো করে দেখবেন, এতে আপনাদের দেশলাই কাঠি নষ্ট হয় না, নির্দিষ্ট জায়গায় থাকে, খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন কিন্তু। এখানটায় দেখুন আমি একটি বস্তা কেটে নিয়েছি, ডালের বস্তা নিয়েছি, আর এই ধরনের বস্তাগুলো কিন্তু খুব মজবুত হয়, অনেক দিন টেকসই হবে, তাই এই ধরনের বস্তাগুলো নিয়ে নিয়েছি। আমরা কি করব, সবার প্রথমে এখানে দেখুন বস্তাটা আমার সমান করে কাটা হয়নি, তাই এটাকে আমি এইভাবে পেন্সিল বা পেন দিয়ে আপনারা দাগ করে নিন। তারপর বস্তাটাকে আপনারা সমান করে কেটে নিন। এইভাবে দেখুন আমি বস্তাটাকে সমান করে এখানে কেটে নিচ্ছি। এবার আমি কতটা নেব দেখুন, আমি এখানে 12 সেন্টিমিটার মতো নিয়ে নেব। এইভাবে আমরা মাপ করে বস্তাটাকে এখানে 12 সেন্টিমিটার মতো করে আমি কেটে নিচ্ছি। আপনারা যত বড় করতে চান সেই হিসাবে বস্তাটাকে কেটে নেবেন, মানে যত বড় আপনারা করবেন। এইভাবে দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আর একটা পাশ আমি দেখে নেব, এটাও সমান নেই, তাই এটাকেও আমি এইভাবে দাগ করে নিচ্ছি। দাগ করে নেওয়ার পর সমান করে এখানে কেটে নিচ্ছি। এইভাবে সমান করে কেটে নিতে হবে। এখানে বস্তাটা আমার মাপ মতো করে কাটা হয়ে গেছে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কাপড়ের
টুকরো থাকে। এই দেখুন, এই ধরনের যে কোনো ধরনের কাপড়ের টুকরো এখানে আপনারা নিয়ে নিতে পারেন। যে কাপড়ের টুকরোগুলো আপনাদের বেকার হয়ে গেছে, কোনো কাজে ব্যবহার করেন না, এই ধরনের কাপড়ের টুকরোগুলোকে কাজে লাগাতে পারেন। এখানে আমরা বস্তাটা যতটা কেটেছি ঠিক তার মাপ করেই কিন্তু আমাদের কাপড়ের টুকরোগুলোকে কাটতে হবে। এখানে দেখুন, যে কাপড়ের টুকরো নিয়েছি, কাপড়ের টুকরোটা কিন্তু বাঁকা রয়েছে, তাই আমি কাপড়ের টুকরোটাকে আবারও সমান করে এইভাবে সরু সরু করে কেটে নেব। এই দেখুন, এইভাবে পিস করে নিতে হবে। আমি এখানে 2-3 কালার ব্যবহার করব। কি করব দেখুন, বস্তাটাকে কি করতে হবে, আমাদের এইভাবে একটা কালার দিতে হবে, তারপর আমরা এইভাবে আর একটা কালার দেব, তারপর আরও একটি কালার আমরা এইভাবে দেব, তারপর আরও একটি কালার এইভাবে দেব। মানে এইভাবে আমাদের সাজাতে হবে। আমি এইভাবে উল্টো করে নিচ্ছি, দেখুন এইভাবে উল্টো করে নিতে হবে। এবার চলুন আমরা এটাকে সেলাই করে নিই। এখানে আপনারা চাইলে সেলাই মেশিনের ব্যবহার করতে পারেন, তা আমি আপনাদের হাতে তৈরি করে দেখাচ্ছি। হাতে তৈরি করলেও কিন্তু সেলাই মেশিনের মতোই সুন্দর হয় জিনিসটা। তা আমি এখানে সুচ সুতো নিয়ে নিয়েছি। এই দেখুন, সুচ সুতোর সাহায্যে সবার প্রথমে কি করব, এই যে এই অংশটাকে আমাদের সেলাই করতে হবে। এই যে এইভাবে সেলাই করলেই এরকমভাবে সোজা হয়ে যাবে জিনিসটা, তাই আমি এইভাবে এটাকে সেলাই করে নিচ্ছি। যেরকমভাবে আমরা হেমের সেলাই দিই, মানে হেমের ফোর দিই, ঠিক সেরকমভাবেই সেলাই করে নেব। আর যেহেতু এখানে উল্টো সোজা রয়েছে, তাই দেখে নেব আপনাদের কাপড়ের যদি উল্টো সোজা না থাকে তাহলে তো কোনো ব্যাপার না, আপনারা নর্মালভাবেই এটাকে সেলাই করে নেবেন। চলুন এইভাবে তাহলে সেলাই করে নিই কাপড়ের টুকরোগুলোকে। একটার ওপর একটা রেখে আমি দেখিয়ে দিলাম কীরকমভাবে সাজাতে হবে। এই দেখুন, একটা আমার অলরেডি সেলাই করা হয়ে গেছে, আবারও আমি একটি নিয়ে নিয়েছি, সেটাকেও আমি কি করব, এইভাবে ধরে নেব। আর এইভাবে ধরে নিয়ে আমাদের একসঙ্গে নিয়ে যেরকমভাবে আমরা হেমের সেলাই করি ঠিক সেরকমভাবে এইভাবে কাপড়টাকে ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের, আমি যেহেতু 2টি কালার ব্যবহার করছি, 2টি কালারই একটার পর একটা এইভাবে দেব আর এইভাবে সেলাই করে নেব। এই দেখুন, এখানে এটা সেলাই হয়ে গেল। দেখুন আর একটা কালার দিয়ে দিয়েছি, এবার আমি আবারও এই কালারটা দিয়ে দেব। আর এই কালারটা দিয়ে, মানে ব্লু কালারটা দিয়ে আবারও আমি রেডের সঙ্গে এইভাবে সেলাই করে নেব। এই দেখুন, এইভাবে আমার 4টে কাপড়ের টুকরোই কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে আমরা এবার এইভাবে সোজা করে নেব। এই দেখুন, এটাকে আমি এইভাবে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর আমাদের একটি কাজ করতে হবে। আমরা যেটা করব, এই যে এই মাথাটা আছে না, শেষ মাথাটায় আমরা সুচ সুতো দিয়ে সেলাই করে নেব। এই যে শেষ মাথাটায় আমি আবারও সুচ সুতো দিয়ে এইভাবে লম্বা বরাবর সেলাই করে নেব। এই দেখুন, আমরা এইভাবেই সেলাই করে নিলাম। এবার আমরা কি করব, এই 2 মাথাতেও আবার আমরা সেলাই করে নেব সুচ সুতোর সাহায্যে। আমাদের 2টো মাথায় সেলাই করে নিতে হবে যাতে এটা না খুলে যায় আর এটা যাতে বোঝাও না যায়। আর দেখুন কিভাবে সেলাই করব, সেলাইটা আমরা একটা মাথায় এইভাবে ভাঁজ করেও সেলাই করতে পারেন বা এইভাবে লম্বা বরাবরও সেলাই করতে পারেন। তা আমি এটাকে এইভাবে লম্বা বরাবর সেলাই করে নিচ্ছি।
যাতে এটা বোঝা না যায় যে আমরা ভেতরটায় এই ধরনের বস্তা ব্যবহার করেছি। পুরোটাই দেখুন চারপাশ ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে যে বাড়তি কাপড়ের অংশ রয়েছে সেটাকে আমাদের এইভাবে সমান করে কেটে নিতে হবে। এই দেখুন বাড়তি কাপড়টাকে আমি এখানে সমান করে কেটে নিচ্ছি। দু সাইডেরই এইভাবে বাড়তি কাপড় কেটে নেব। দেখুন তারপর এখানে আমি গোল করে একটি কাপড়ের টুকরো কেটে নিয়েছিলাম আগে থেকেই। এটাকে আমাদের কি করতে হবে, এইভাবে গোল করে ঘুরিয়ে লাগাতে হবে। এখানে আমি সুতো নিয়ে নিয়েছি। এখানে আপনারা একটি কাপড়ের টুকরো গোল করে কেটে এইভাবে জুড়িয়ে নেবেন। একটু বেশি বড় করেই কাটবেন। আমি এটার থেকে একটু বড় করেই কেটে নিয়েছি। আর সেটাকেই এইভাবে দেখুন গোল করে আমি এটার সঙ্গে ভালো করে সেলাই করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি আপনারাও জিনিসটা এইভাবে করুন, দেখবেন দারুণ একটি জিনিস আপনাদের তৈরি হয়ে যাবে। এইভাবে গোল করে নিতে হবে। আর আমাদের ছোট ছোট করে ফোর দিয়ে সেলাই করতে হবে। দেখুন গোল করে ঘুরিয়ে আমি এখানে এইভাবে সেলাই করছি। তাহলে যে নিচটা আমাদের খালি থাকবে না, নিচটাও সুন্দরভাবে কভার হয়ে যাবে। এই যে, আর এটা তৈরি করতে আমাদের কিন্তু কোনো রকম দেখুন পয়সার প্রয়োজন হচ্ছে না। ঘরে থাকা পুরনো জিনিস দিয়েই তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর একটি জিনিস। এইভাবে গোল করে ঘোরাবো। দেখুন সাইডের অংশটা আমি পুরোপুরি সেলাই করে নিয়েছি। এবার আমরা কি করব, এটাকে আমাদের সোজা করে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে এটাকে সোজা করে নেব। এইভাবে এই দেখুন বন্ধুরা, তাহলে এটাকে আমি সোজা করে নিয়েছি। আর নিচের জায়গাটা যেহেতু পুরো গোল, তাই যে কোনো জায়গায় আমরা কিন্তু এটাকে এইভাবে দাঁড় করিয়েও রাখতে পারবো। এবার এটাকে আরেকটু দেখতে সুন্দর করার জন্য আমাদের বাড়িতে যেই ধরনের লেস বা ফিতা থাকে সেগুলো নিয়ে আমরা যদি এইভাবে লাগিয়ে দিই, এই দেখুন আপনারা সেলাই করে নিতে পারেন কিংবা এটা সুতোর সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। তা আমি এইখান থেকে সুতো দিয়ে সেলাই করে লাগিয়ে নেব। এই দেখুন আমি ওপরের দিকে এমনকি নিচের দিকেও এটাকে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে পেন, পেন্সিল এই জাতীয় জিনিসগুলোও কিন্তু রাখতে পারেন কিংবা চামচও রাখতে পারেন। এই দেখুন বন্ধুরা, তাহলে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনারাও চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন। আপনাদের যে পেন, পেন্সিল এই জাতীয় জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন কিংবা আপনারা চাইলে রান্নাঘরে চামচ রাখতে পারেন। আরও অন্যান্য ফুলদানি হিসাবেও ব্যবহার করতে পারেন। আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই, আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও কিন্তু এই ছোট্ট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন তো পড়েন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক গ্রেটার কিন্তু থাকেই। দেখা যায় যে গ্রেটারগুলোর হয়তো ধান নষ্ট হয়ে গেছে, ব্যবহার করি না, তাই এই ধরনের গ্রেটারগুলোই আমরা ব্যবহার করতে পারি বাসন রাখার জন্য। আমাদের অনেকেরই রান্নাঘর ভীষণ ছোট হয়, বাসনগুলো এলোমেলো থাকে, এখানে সেখানে রাখা হয়, খোঁজাখুঁজি করতে লাগে। দেখবেন গ্রেটারে ছোট ছোট প্রচুর পরিমাণে ছিদ্র থাকে। তাই এখানে দেখুন প্রচুর ছিদ্র রয়েছে ছোট ছোট। আমাদের বাড়িতে যে এই ধরনের এস থাকে, আপনারা এরকম যতগুলো প্রয়োজন ততগুলো, 15টা 20টা যতগুলো প্রয়োজন ততগুলোই এস নিয়ে নিন। এবার কি করব, এই যে গ্রেটারের যে ছিদ্রটা রয়েছে প্রত্যেকটা ছিদ্রর মধ্যে আপনারা কিন্তু এসগুলোকে ভরতে পারবেন। এখানে আমি 3টে এস লাগিয়ে দেখাচ্ছি। আপনাদের যত প্রয়োজন ততগুলো এসই আপনারা এইভাবে লাগিয়ে নিন। তারপর এটাকে কি করব, আমাদের রান্নাঘরে যেখানে হ্যাং করার জায়গা আছে সেই জায়গাটায় আমি গ্রেটারটাকে এইভাবে ঝুলিয়ে দিলাম।
এবার দেখুন, এই যে আমাদের বাড়িতে যে ছোট ছোট জিনিসগুলো থাকে, বিশেষ করে দেখা যায় হাতা, খুন্তি, চা ছাঁকনি, এই জিনিসগুলোকে আমরা অনেক সময় কি করি, এখানে সেখানে রেখে দিই আর খোঁজাখুঁজি করতে লাগে। আপনারা এইভাবে অনেক বাসন কিন্তু রাখতে পারবেন। আমি 3টে রেখে দেখালাম। এই দেখুন, আমি এখানে হাতা, চা ছাঁকনি, পিলার এগুলো রেখেছি। যতগুলো প্রয়োজন আপনারা এইভাবে রাখতে পারবেন। একটি জায়গার মধ্যেই ছোট ছোট সব বাসন আপনাদের থাকবে। ভালো লাগলে আমরা যে এই ধরনের ঘড়িগুলো ব্যবহার করি, সে যে কোনো ধরনের ঘড়ি হোক না কেন বন্ধুরা, অনেক সময় কি হয় যে আমরা হয়তো ঘড়িটা পরে হাত ধুচ্ছি বা ঘড়িটা পকেটে রয়েছে, জামা কাপড়ের পকেট সমেতই আমরা সেটা ধুয়ে দিই। এর ফলে ঘড়িতে জল লাগে আর হঠাৎ করে দেখা যায় ঘড়ি চলা বন্ধ হয়ে যায়। আমরা এটাকে অনেক সময় ভাবি যে ঘড়ি যখন চলছে না তাহলে হয়তো নষ্ট হয়ে গেছে, বা আমরা যখন টাইম পাই তখন দোকানে নিয়ে যাই, ততক্ষণে ঘড়িটা কিন্তু আমাদের একদম নষ্ট হয়ে পুরনো মানে ফেলে দিতে লাগে, তাই তো? তাই যদি এরকম হয় যে জল লেগেছে, হঠাৎ করে ঘড়ি চলা বন্ধ হয়ে গেছে, চলছে না, তখন আপনারা কি করবেন, সঙ্গে সঙ্গে যদি দোকানে নিয়ে যাওয়া সম্ভব না হয়, আমরা প্রত্যেকেই ভাত খেয়ে থাকি, তাই ভাতের যে চালটা আছে, ভাতের চালের ভেতরে আপনারা মানে এইভাবে চালের ভেতরে ঘড়িটাকে ডুবিয়ে রেখে দিন, মানে চালের ভেতরটাই ঢুকিয়ে রাখুন। অবশ্যই 1 ঘন্টা মতো রেখে দেবেন। ঘড়ির মধ্যে যদি জল থাকে সেটা কিন্তু চাল অ্যাবজর্ব করে নেবে। শুধু ঘড়ি নয় বন্ধুরা, আমাদের অনেক সময় হয় যে ফোন আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় ফোনের মধ্যে হয়তো কোনো কারণে জল ঢুকে যায়, তা আপনারা ফোনটাকেও সঙ্গে সঙ্গে দোকানে নিয়ে যেতে না পারলে এইভাবে চালের মধ্যে ঢুকিয়ে রাখুন। চালের মধ্যে ঢুকিয়ে আপনারা 5-6 ঘন্টা এইভাবে রেখে দিন, বা 2-3 ঘন্টা অবশ্যই রাখবেন। তারপর দোকানে নিয়ে যাবেন, দেখবেন আপনাদের যে ঘড়ি বা যে ফোন জলের কারণে নষ্ট হয়ে গেছিলো, চলছিল না, সেটাকে বেকার ভেবে ফেলতে লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, আপনারা কিছু সময় পর অবশ্যই তুলে নেবেন, দেখবেন আপনাদের ফোন আবার চলতে শুরু করেছে, এমনকি যে ঘড়িটা জল লেগে গেছিলো, চলা বন্ধ করে দিয়েছিল, সেটাও আবার চলতে শুরু করবে। তাই বেকার ভেবে ভুল করেও আর ফেলবেন না ঘড়ি। আশা করছি টিপস দুটি কাজে। আমাদের শরীরের অবাঞ্ছিত লোমের জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি, পার্লারে গিয়ে আমরা অনেকটা টাকা পয়সা খরচা করি। কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, আপনারা যদি এই ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করেন, দেখবেন ঘরোয়া উপায়ে আপনাদের হাতে, পায়ের, মুখের, শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত যে লোম থাকে সেটাকে তুলে ফেলতে পারবেন। এর জন্য কোনো রকম ব্যথা সহ্য করতে হবে না, পার্লারে গিয়ে আপনাদের হাজার হাজার টাকা খরচ করতে হবে না। আমি আপনাদের আজকে লাইভ রেজাল্ট দেখাবো কত সহজেই আমরা ঘরোয়া উপায়েই আমাদের শরীরের অবাঞ্ছিত লোমকে আমরা তুলে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন কত সহজেই লোমটা উঠে আসছে, কোনো রকম কেমিক্যাল নয়, কোনো রকম এখানে হাজার হাজার টাকাও খরচা করা হয়নি। কিভাবে আমরা অবাঞ্ছিত লোম তুলব যাতে আমাদের শরীরের যে লোমের সংখ্যা ধীরে ধীরে কমে যায়, এমনকি আমাদের স্কিনটা কালো হবে না, সেই সঙ্গে আমাদের যেখানে লোম তুলব সেখানে ব্রণ বা র্যাশ ওঠার সম্ভাবনাও থাকবে না। চলুন রেমেডিটি দেখে নিই। সবজিটা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, সেটা হলো পুঁই পাতা। পুঁই পাতার মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে, বিজল পদার্থ থাকে, যেটা আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোমকে তুলতে ভীষণ সাহায্য করে। কারণ দেখবেন পুঁই পাতার মধ্যে কিন্তু একটি বিজল পদার্থ থাকেই, আর বিজল পদার্থ অবাঞ্ছিত লোমকে খুব তাড়াতাড়ি তুলতেও সাহায্য করে। এখানে দেখুন, আমি 3-4টে পুঁই পাতা নিয়েছি, আর পুঁই পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে নেব। এবার এর মধ্যে আরও একটি পাতা দিয়ে দেব, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এটা হলো জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো বন্ধুরা। কারণ দেখবেন যেখান থেকে হয়তো লোম তুলি, লোম তো উঠে যায় কিন্তু জায়গাটাকে কালো করে দেয়। তাই এইভাবে আপনারা ঘরোয়া উপায়ে লোম তুলবেন, পার্লারে গিয়ে অনেকটা টাকা পয়সাও দিতে হবে না, আপনাদের স্কিনটা কালোও হবে না, ব্রণ, র্যাশের মতো সমস্যাও হবে না। এখানে আমি দেখুন দুটোই প্রাকৃতিক জিনিস নিয়েছি, পুঁই পাতা, জবা ফুলের পাতা।
সবার প্রথমে কি করতে হবে, এখানে আমি একটি পাত্র নিয়েছি। আমি কিন্তু পাতাগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে নেবেন, কারণ পাতার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে, তাই অবশ্যই আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এখানে দেখুন আমি ছোট 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার এই যে আমি 1 গ্লাস জল দিলাম, এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমাদের হাফ গ্লাস পরিমাণ করে নিতে হবে। এতটা জল দরকার নেই, ভালো করে ফোটাতে হবে যাতে পুঁই পাতা জবা ফুলের পাতার থেকে বিজল পদার্থটা ভালোভাবে বের হয়। এখানে গ্যাসটাকে আমি অন করে নিয়েছি। এবার আমি এই পাত্রটাকে বসিয়ে দিলাম। এটাকে আবার আমরা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। ভালোভাবে ফোটালেই দেখবেন জলের মধ্যে একটা বিজল পদার্থ চলে এসেছে, জলটা অনেকটা জেলির মতো। এই দেখুন আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলের কালার কিন্তু আমাদের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমাদের ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। দেখুন জলটা এখানে আমার আরও বেশি ঘন হয়ে গেছে আর একদম জেলির মতো হয়ে গেছে। এবার আমরা এটাকে বন্ধ করে দিলাম। এবার আমরা কি করব, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমরা শুধু জলটাকে এখানে ছেঁকে নিচ্ছি। শুধু জলটাকে এখানে নিয়ে নিলাম। জলটার মধ্যেই কিন্তু বিজল পদার্থটা রয়েছে। এর মধ্যে এবার আমরা কিছু জিনিস দিয়ে দেব, তাহলেই প্রাকৃতিক উপায়ে আমরা আমাদের শরীরের যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোমটাকে তুলে ফেলতে পারবো। সবার প্রথমে যেটা দেব, এখানে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণ হাফ চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা নিয়েছি। খাবার সোডা বা বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন রিয়াকশান করবে আর মিশ্রণটা ফুলে উঠবে। খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার। আপনারা যে কোনো পাউডার ব্যবহার করতে পারেন। হাতের কাছে যদি পাউডার না থাকে, আমাদের বাড়িতে যে আমরা রুটি খাই ময়দা বা আটাটা নেবেন, ময়দাটা নেবেন না। আটা আপনারা দিয়েও ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন একদম ক্রিমের মতো, আমরা যে লোম তুলি যেরকম ক্রিম হয় সেরকম মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটাকে কিভাবে অ্যাপ্লাই করব যাতে আমাদের অবাঞ্ছিত লোম খুব সহজেই দূরে চলে যায়, চলুন দেখে নিই। তার আগে ছোট্ট একটি কাজ আমাদের করতে। এই দেখুন বন্ধুরা, পায়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোম রয়েছে। আমাদের অনেকেরই কিন্তু হাতে পায়ে এরকম প্রচুর লোম থাকে। দেখা যায় মুখের যে ওপরে মানে ঠোঁটের ওপরের দিকে প্রচুর পরিমাণে দাড়ি গোপের মতো লোম থাকে, দেখতে ভীষণ বাজে লাগে। সবার প্রথমে এখানে টমেটো নিয়েছি, টমেটোর মধ্যে চিনি নিয়ে এইভাবে একটু স্ক্রাব করব। তাহলে কি হবে, লোমের যে গোড়াটা সেটা দুর্বল হয়ে যায়। তাই এইভাবে একটু টমেটো দিয়ে ভালো করে একটু ঘষতে হবে। 1-2 মিনিট একটুখানি ঘষে নিন, দেখবেন আপনাদের লোমকূপটা একেবারে দুর্বল হয়ে গেছে। তারপর কি করব, আমরা কিছু সময়ের জন্য এটাকে এইভাবেই রেখে দেব বন্ধুরা। কিছু সময়ের জন্য এটাকে এইভাবেই দেখুন রেখে দিতে হবে। এরপর আমরা যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটাকে কি করব, আমরা যেখানটায় লোম তুলতে চাই সেই জায়গাটায় লাগিয়ে নেব। শরীরের যে কোনো জায়গায় এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের স্কিন কালো হবে না, কোনো রকম র্যাশ উঠবে না, আর অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে যাবে। লাগিয়ে কিন্তু অবশ্যই আমাদের এখানে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। যেহেতু প্রাকৃতিক উপায়ে লোম তুলছি তাই একটু কিন্তু সময় লাগবে। এটাকে আমি লাগিয়ে এবার রেখে দেব 15 থেকে 20 মিনিট। তারপর আমি ফিরে এসে আপনাদের দেখাবো। যখন 15-20 মিনিট রেখে দেবেন, দেখবেন লোমকূপগুলো অনেকটাই কিন্তু আলগা হয়ে উঠতে থাকবে। তারপর লোমকূপের যেদিকে উল্টো ডিরেকশন থেকে আমাদের এইভাবে চেপে পরিষ্কার করতে হবে। এই দেখুন যেখানে মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গাটার লোমটা কত সহজেই উঠে আসলো। আপনারা এটাকে যদি
15 দিনে একদিন অ্যাপ্লাই করেন, ধীরে ধীরে দেখবেন লোম আসা বন্ধ হয়ে যাবে আর জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম পার্লারে গিয়ে আপনাদের হাজার হাজার টাকা কিন্তু খরচা করতে হবে না। দেখুন সাইডের যে লোমগুলো ছিল যেখানে মিশ্রণটা লেগেছে, সেই লোমগুলোও কিন্তু খুব সহজেই উঠে আসছে। এবার আমি ভেজা একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি। এই দেখুন পরিষ্কার করে নিয়েছি, কতটা সুন্দর লোমটা উঠে পরিষ্কার হয়ে গেছে। এবার আপনারা একটু জায়গাটার ওপর ভ্যাসলিন লাগিয়ে নিন। ভ্যাসলিন লাগালে দেখবেন জায়গাটা রুক্ষ হবে না, একদম নরম কোমল থাকবে। এইভাবে আমি সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন দিয়ে খুব ভালো করে জায়গাটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা অবশ্যই আপনিও এই ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। তারপর আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না।